আরএসএস থেকে ওঠা নরেন্দ্র মোদী, হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুত্বের মহারাজ, সেখানে তার কাল্টের ওপর নির্ভর করে এই মুহূর্তে বিজেপি দাঁড়িয়েছে। সো মাচ সো যে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং এমপি নিশিকান্ত দুবে তিনি তো স্পষ্ট বলছেন মিডিয়ার সামনে এসে যে বিজেপির নরেন্দ্র মোদীকে অনেক বেশি দরকার, নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বিজেপিকে দরকার নেই, নরেন্দ্র মোদী ছাড়া বিজেপি হয়তো 150টা সিটও পাবে না, এই কথাটা তিনি বলছেন পাবলিকলি। তাহলে কাল্ট মোদীকে অনেক বড় হয়ে গেছেন এবং সেটাই মাথা ব্যথা আরএসএস এর। দেখুন, গত বছর 2024-এর লোকসভা ইলেকশনের সময় যে ডাইভারজেন্সটা হয়েছিল আরএসএস আর নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির মধ্যে, তো প্রাইমারিলি এই জিনিসটা নিয়েই ছিল। আরএসএস জানে বহু বছর ধরে 2001 থেকে যে নরেন্দ্র মোদী ব্যক্তিকে বেশি প্রমিনেন্স দেয়, কাল্ট নিজের কাল্টকে বেশি প্রমোট করেছে। যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিন ভারতীয় জনতা পার্টি সরকার কোনো সময় উনি বলতেন না, উনি সব সময় বলতেন নরেন্দ্র মোদী সরকার, চাই স্টেটে হোক কিংবা সেন্টারে হোক। 2014 2024-এর ইলেকশনের পর থেকে আপনারা হয়তো খেয়াল করবেন যে উনি বলছেন এনডিএ সরকার, আর নরেন্দ্র মোদী সরকার বলে না। কেন? উনি জানেন যে ওনার কাছে মেজরিটি নেই, 272 প্লাস বিজেপির কাছে নেই, 240-এ গিয়ে পড়েছিল। তো আমি যেটাতে মানে বলতে চাইছি যে গত বছর ফেব্রুয়ারি মাসে ঠিক রাম মন্দিরের উদ্ঘাটন হয়ে যাবার 1 মাস পরে বিজেপির স্লোগান আসে মোদি কি গ্যারেন্টি, আব কি বার 400 পার। আরএসএস এই স্লোগান গুলোকে এক্সট্রিমলি অ্যারোগেন্ট ভাবে নিজেদের ইন্টারনাল ডিসকাশনে ডাম্প করেছে। আমাদের সঙ্গে কথাও যাবার্তা ইনফর্মাল লেভেলে আরএসএস এর সিনিয়র লোকেদের সঙ্গে কথা হলো, বলতো যে আপ পানি সির কে উপর চলা, মানে এটা একটা মানে অ্যানালজি দিয়ে কথা বলা। মানে তখন কি আরএসএস মনে বুঝতে পারলো যে বিজেপির ওপর তাদের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা পুরোপুরি তাদের হাত থেকে চলে গেছে? না, ওরা বুঝতে পারলো যে নরেন্দ্র মোদী এখন র্যাম্পেন্ট পার্সোনালিটি কাল্টকে প্রমোট করছে। তো উনি বলেন যে নাও এখন সময় এসছে যে ওনার কিছু লেসন শেখাতে হবে, কিছু শিখিয়ে দিতে হবে। যে উনি বলছেন মোদী কি গ্যারেন্টি, ঠিক আছে ভাই, গ্যারেন্টি নিয়ে যেত, আমরা কিছু করব না। তাই আপনি দেখছেন যে ফেব্রুয়ারি মাস থেকে আরএসএস এর নেটওয়ার্ক ক্যাম্পেনিং এ ওভাবে আর দেখা যায় না যেভাবে আগের ইলেকশনে দেখা গেছে 2014 থেকে। মানে আপনি বলছেন এটা সাংঘাতিকতা, আপনি বলছেন 2024-এ মানে গত বছর লোকসভা নির্বাচনে আরএসএস এর যে সক্রিয়তা অন গ্রাউন্ড বিজেপির হয়ে সেটা অনেক কম ছিল, সেটা অনেক কম ছিল। তাই জন্যই তো জেপি নাড্ডা মে মাসের লাস্ট সপ্তাহে इंडियन एक्सप्रेस इंटरव्यूতে বললেন যে हम सक्षम हो गए हैं, हमको उनकी जरूरत नहीं है, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ की जरूरत नहीं। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এই কথাটা বলছেন। উনি নিজে কথা বলতে পারেন না, মানে he does not have the power to say it on its own unless it has the official clearance from the leadership। মানে তিনি মোদির হয়ে বলছেন স্পষ্টতই। আমার এটা তো তারপরে ক্লিয়ার হয়ে গেল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ক্যাম্পেইনে ওভাবে জড়িত নয় যেভাবে 2014-19-এ ছিল। আর বাকি বিধানসভার প্রত্যেকটা আমি মানে লিস্ট আউট করছি। রেজাল্ট কি হলো? বিজেপি পেল না, মেজরিটি হয়নি। তখন আরএসএস থেকে বলা হলো যে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি দ্যাট ইউ স্টিল নিড আস, আপকো अभी भी हमारी जरूरत है, আমাদের ছাড়া আপনারা মেজরিটি নিতে পারলেন। তখন বিজেপির তরফ থেকে, মোদির তরফ থেকে প্যাচ আপ শুরু হয়। সেপ্টেম্বর মাসে কেরালার পালঘাটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমন্বয় বৈঠক হয়। সমন্বয় বৈঠক কি, যে প্রায় 40টা যে এফিলিয়েটেড অর্গানাইজেশন আছে আরএসএস এর, তাদের সব হেডেরা মিলে নিজেদের অর্গানাইজেশনাল রিপোর্ট আরএসএস কে প্রেজেন্ট করে। সেই মিটিং এ বিজেপির জেপি নাড্ডা আর ওদের অন্য এক অফিস বেরার ওখানে যায়, আর ওখানে গিয়ে রিপোর্ট দেয়, আর ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে যে আমাদের অনেক ভুল হয়েছে, আমরা ওভার এস্টিমেট করেছিলাম নিজেদের স্ট্রেংথ, তাই আমাদের
মেজরিটি হলো না, অ্যান্ড উই রিগ্রেট দ্যাট। আমরা চাইবো যে আপনারা আবার, এটা অফিসিয়ালি মানে কোনো রেজলিউশন পাস হয় না, কিন্তু দ্যাটস দ্য ওয়ে এরা কথা বলা হয়। তারপরে আপনারা দেখলেন যে হরিয়ানাতে আবার আরএসএস ক্যাম্পেনিং করলো, মহারাষ্ট্রতে ক্যাম্পেনিং করলো, দিল্লিতেও করলো, ঝাড়খণ্ডেও করলো। ঝাড়খণ্ডে সাকসেসফুল হলো না, কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র আর দিল্লিতে বিজেপি আবার ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে চলে এলো। মেসেজটা কি গেল? এখন মেসেজটা এই গেল যে মোদি হওয়া সত্ত্বেও আরএসএস এর দরকার মেজরিটির জন্য। এটা একটা খুব বড় একটা মেসেজ গেছে। তারপর থেকে আরএসএস ডিমান্ড করছে যে আমাদের সঙ্গে ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এর আগে কনসালটেশন করো, কনসেনসাস ফরমেশন করো। তাই জন্য হচ্ছে না। কেন? মোদি চাইছে যে ওনার ফাংশনাল অটোনমি এখন সরকারে আর পার্টি, এটা আরএসএস দিতে চাইছে না। তাই জন্য প্রেসিডেন্ট এখন অব্দি ফাইনাল। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে দল বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম দল, যে দল 3টে টার্ম তারা ক্ষমতায় আছে, লাস্ট এই সরকারটি এখন কোয়ালিশন সরকার, এবং চূড়ান্ত মানে শক্তিশালী একটি দল এই মুহূর্তে, মানে ভারতের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে যতগুলি রাজনৈতিক দল রয়েছে যারা ক্ষমতায় ছিল, কংগ্রেসের একেবারে সবচেয়ে ক্ষমতার শিখরে থাকাকালীন যেরকম ক্ষমতা বা ক্ষমতার প্রয়োগ ছিল, অনেকে সেটার সাথে কম্পেয়ার করেন যে এই মুহূর্তে বা এর আগে মোদী সরকার যখন একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, দে আর অ্যাজ পাওয়ারফুল, সুপ্রিমলি পাওয়ারফুল। কিন্তু প্রশ্নটা সেটাই যে বিজেপিকে আমরা এই মুহূর্তে দেখছি, সেই বিজেপি অবশ্য করেই এল.কে. আডবাণী, বাজপেয়ী, প্রমোদ মহাজন, এই যে পুরনো যারা নেতারা ছিলেন তাদের বিজেপি নয়। এখন এই বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি, এবং সেটা ক্যারেক্টারিস্টিক্যালি অনেকটাই আলাদা, স্বতন্ত্র। এখানে একটা কাল্ট ওয়ারশিপ হচ্ছে। এবং মজার বিষয় নীলাঞ্জন দা, যে নেতৃত্ব বিজেপির মধ্যেও, কারণ আপনি যেটা বললেন যে বিজেপিতে যারা নেতৃত্ব আসে তারা মূলত আরএসএস ঘরানা থেকে, আরএসএস স্বয়ংসেবক করে আসেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার একটা এক্সাম্পল আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারবেন, যে আজ যেমন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি প্রথম যে জীবনে আরএসএস এর কর্মী ছিলেন, ঠিক তেমনভাবেই দিলীপ ঘোষকেও যখন রাজ্য সভাপতি করা হয় তখন কিন্তু রাজনীতিতে কেউ তাকে চিনতেন না। তিনি ছিলেন একজন লং টাইম আরএসএস এর স্বয়ংসেবক। সেখান থেকে তিনি আরএসএস থেকে তিনি সরাসরি এন্ট্রি নেন রাজনীতিতে, আরএসএসই তাকে পাঠায়, এবং পরবর্তীকালে আমরা কিন্তু এটাও দেখি যে তিনি